একাডেমিক ডিপ্লোমেসি হচ্ছে বড় বড় জ্ঞানীগুণী প্রফেসরদেরকে নিয়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা। আমি আগেই বলেছি 1949 সাল থেকে 1971 সাল পর্যন্ত চায়না এবং আমেরিকার মধ্যে কোনো ধরনের কোনো সম্পর্কই ছিল না। কিন্তু পিংপং ডিপ্লোমেসির মাধ্যমে যখন দুই দেশের মধ্যে 1972 সালে সম্পর্ক স্থাপিত হয়, তখন প্রচুর চাইনিজ আমেরিকায় পড়তে গেছে। এবং আজকে আমেরিকার যে কোনো একটা ইউনিভার্সিটি আপনি সার্চ দেন, সেটা এমআইটি হতে পারে, সেটা ধরেন ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি হতে পারে, সেটা ধরেন আপনার মিশিগান স্টেট ইউনিভার্সিটি হতে পারে, ওয়াশিংটন স্টেট, যে কোনো একটা ইউনিভার্সিটি আপনি সার্চ দেন, তাদের যে কোনো একটা ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিগুলোর দিকে যান, যদি 20টা ফ্যাকাল্টি দেওয়া থাকে, বিলিভ ইট অর নট 5টার বেশি ওইখানে চাইনিজ আছে, এমনকি 10টাও থাকতে পারে চাইনিজ। এই যে আমেরিকায় এত চাইনিজ স্কলার আছে, এই স্কলারদেরকে ব্যবহার করে বিভিন্ন ধরনের কূটনৈতিক চুক্তি বা কূটনৈতিক যোগাযোগ স্থাপিত হয় কিন্তু চায়না এবং আমেরিকার মধ্যে। এই জিনিসটার নামই হচ্ছে একাডেমিক ডিপ্লোমেসি, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা বা শিক্ষাবিদদেরকে ব্যবহার করে একটা সহযোগিতামূলক এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়, দুই বা ততোধিক দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটে। এই জিনিসটার নামই হচ্ছে একাডেমিক ডিপ্লোমেসি। সো আপনি এই কথা বলতে পারেন যে ব্রেন ড্রেইনের একটা পজিটিভ দিক আপনারা বলতে পারেন যে বাংলাদেশ থেকে যে সমস্ত লোকজন আমেরিকাতে চলে গেছে পড়ালেখা করতে, এই সমস্ত স্কলারদেরকে ব্যবহার করে বা বিভিন্ন উন্নত দেশে চলে গেছে স্কলারদেরকে ব্যবহার করে ওই দেশের সাথে আমরা আমাদের কূটনৈতিক সম্পর্ক এবং বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে পারি, এবং এইটা আমাদেরকে অর্থনৈতিকভাবে লাভবান করবে এবং এইটা আমাদের বিশ্ব অ্যারিনাতে আমাদের অবস্থানকে আরও বেশি স্ট্যাবল করবে। এই যে একটা শব্দ আপনি উচ্চারণ করে ফেললেন, একাডেমিক ডিপ্লোমেসি, এটা আপনার লেখা ভালো হয়ে যাবে, আরও চমৎকার হবে। টি ডিপ্লোমেসি মূলত এটা একটা চায়নার উদ্যোগ। চায়নার কাছে বিভিন্ন ইউনিক চা আছে, চা খাইয়ে বা চা খাওয়ার নামে চার টেবিলে দুইজন যদি আলাপে বসে তাহলে সমাধান হবে, কিন্তু আপনি নরেন্দ্র মোদী এবং শি জিনপিংকে তো একত্রে রোজ বসাতে পারবেন, তাদের মুডও ভালো থাকবে না। শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পকে এক টেবিলে বসানো তো সহজ না কিন্তু, এবং চা খেতে খেতে যদি মন ভালো থাকে তাহলে একটা বড় চুক্তি হয়ে যেতে পারে। সো এই টি ডিপ্লোমেসি হচ্ছে এক ধরনের কূটনৈতিক কৌশল, যেখানে চা পানকে কেন্দ্র করে একটা বন্ধুত্বপূর্ণ আবহাওয়া তৈরি হয়, সেইখানে কূটনৈতিক রিলেশন বিল্ড আপ হয়, তাদের মধ্যে চুক্তি হয়, বিভিন্ন কিছু হয়। ছবিটা 2015-তে শি জিনপিং এবং নরেন্দ্র মোদী তারা চা খাচ্ছেন, যদিও চা হাতে নেই, চা এখানে আছে। এই চা খেতে খেতে তাদের মধ্যে যে কূটনৈতিক আলাপ আলোচনা হয়েছে এবং যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এইগুলাই হচ্ছে চা ডিপ্লোমেসির একটা উদাহরণ। পর্যটন কূটনীতি হচ্ছে পর্যটন বা ট্যুরিজমকে ডিপ্লোম্যাটিক ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করা। আপনারা জানেন উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে কিন্তু একটা বিশাল পরিমাণে একটা অশান্তি আছে। উত্তর কোরিয়া হচ্ছে সমাজতান্ত্রিক মতাদর্শে চলে, যেখানে কিম জং উন নেতৃত্ব দিচ্ছে। দক্ষিণ কোরিয়া পুরোপুরি উল্টা, গণতান্ত্রিক। এবং উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে কিন্তু তেমন শত্রুতাই আছে, কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাই। কিন্তু 2018 সালে বর্ডারে কুমগাং পাহাড় যেটা আছে, এই পাহাড়ে পর্যটন প্রকল্প চালু করার মাধ্যমে দুই দেশের মধ্যে কিন্তু সম্পর্ক স্থাপনের একটা উদ্যোগ নেওয়া হয়। তার মানে এইখানে পর্যটনকে প্রায়োরিটি দিয়ে আলাপ আলোচনা করতেছে। এটাই হচ্ছে পর্যটন কূটনীতি বা ট্যুরিজম কূটনীতি। 2020 সালের আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে, এবং এই স্বীকৃতি দেওয়ার পেছনে সংযুক্ত আরব আমিরাতের একটা বড় স্বার্থ হচ্ছে আপনার এই ট্যুরিজম। আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতে কিন্তু এই পর্যটকদের একটা বড় যে আপনি আমি দুবাই ঘুরতে যাইতে চাই। আব্রাহাম অ্যাকর্ডের একটা বড় বিষয় ছিল 2020 সালের, যে ইসরায়েলের লোকজন যেন আপনার সংযুক্ত আরব আমিরাতে বা দুবাইতে ঘুরতে আসে, তাদের মধ্যে ট্যুরিজম চালু হয়। তার মানে এই ট্যুরিজমকে একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করে আব্রাহাম অ্যাকর্ডের মতন অ্যাকর্ড তৈরি হয়েছে। যদি এটা একটা ফ্যাক্টর, আরও অনেকগুলো ফ্যাক্টর আছে। ট্যুরিজমকে ব্যবহার করে যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার প্রক্রিয়া, সেটাই হচ্ছে আপনার মূলত ট্যুরিজম ডিপ্লোমেসি।